হ্যালো এভরিওয়ান, দিস ইজ নাহিদা। এটা আমার ফার্স্ট ইউটিউব ভিডিও। আশা করি সবাই সাপোর্ট দিবেন। আমার অনেক দিন ধরেই আসলে স্টোরি টেলার হওয়ার খুব ইচ্ছে ছিল। আমি অনেক স্টোরি টেলারকেই ফলো করি এবং তারা বিভিন্ন স্টোরি শেয়ার করেন, এগুলো শুনতে আমার ভীষণ ভালো লাগে এবং আমি নিজেও একজন স্টোরি টেলার হিসেবে কাজ করতে চাই। বাট দেখা গেছে যে পার্সোনাল লাইফে অনেক বিজি থাকার কারণে সেটা হয়ে ওঠেনি। বাট এখন থেকে ট্রাই করব কিছুটা হলেও সময় ইউটিউবে দেওয়ার। সো আশা করি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। তো আজকে যে কেস নিয়ে আমি কথা বলবো সেই কেসটা ঘটেছিল 2009-এ ফ্লোরিডাতে বন্টন বিচ এরিয়ায়। সো এই কেসের মুখ্য যে দুইজন, তাদের নাম হলো মাইকেল ডিপ্লিটো এবং তার ওয়াইফ ডালিয়া ডিপ্লিটো। তো প্রথমে আমরা মাইকেল ডিপ্লিটো নিয়ে কিছু জেনে নিই। মাইকেল ডিপ্লিটো 1970 সালের 18ই ডিসেম্বর ফিলাডেলফিয়া জন্মগ্রহণ করে। তার মা বাবা দুইজনেই চরম লেভেলের ড্রাগ এডিক্টেড ছিল, যার কারণে তারা মাইকেলকে ওইভাবে লালন পালন করতে পারেনি। তাই মাইকেলের ছোটোবেলা বলা যায় বেশিরভাগ সময়ই সে তার গ্র্যান্ড প্যারেন্টসদের কাছেই থাকতো। তো মা বাবা ড্রাগ এডিক্টেড হওয়ার কারণে তার কিছুটা এফেক্ট মাইকেলের মধ্যেই পড়ে। সে দেখা যায় যে অনেক ছোটোবেলায় ড্রাগের সাথে ইনভলভমেন্ট হয়, তার মানে ড্রাগ এডিক্টেড হয় সেও, এবং মাত্র 15 বছর বয়সে তাকে রিহ্যাবে পাঠাতে হয়। রিহ্যাব থেকে বের হওয়ার পর মাইকেল 5-5.5 বছরের মতো ড্রাগের সাথে কোনো ধরনের কানেকশন ওর ছিল না। সে একদম নিট অ্যান্ড ক্লিন লাইফ লিড করতেছিল। কিন্তু তার আর্লি 20s-এ দেখা যায় সে আবার ড্রাগের সাথে জড়িয়ে পড়ে এবং তখন সে শুধু ড্রাগ নিত না, ড্রাগ ডিলিংয়ের সাথেও সে ইনভলভ হয়ে যায়। এভাবে দেখা যায় যে 1997-এর দিকে যখন তার বয়স 26 ইয়ার্স, ফ্লোরিডাতে শিফট করার কিছুদিন পরে সে একটা ঝামেলায় জড়িয়ে পড়ে। তাকে সে ফ্লোরিডার একজন আন্ডারকভার পুলিশ অফিসারকে একটা অশালীন প্রস্তাব দিয়ে বসে এবং এর কারণে তাকে অ্যারেস্টও করা হয় এবং সে বেশ কিছুদিন জেলে থাকার পর ছাড়া পায়। তখন ক্যারন নামে একজন মহিলার সাথে তার পরিচয় হয়, যার সাথে সে কিছুদিন ডেটিং করে, দেন তাদের একটা বেবিও হয়। আর ক্যারন সম্বন্ধে আসলে ওই রকম কোনো ডিটেলস ইন্টারনেটে ছিল না, শুধু এতটুকুই জানা যায় যে ক্যারনের সাথে মাইকেলের একটা বেবিও ছিল এবং বেবি হওয়ার কিছুদিন পরই তারা আলাদা হয়ে যায়। মাইকেল ক্যারনের সাথে যখন তার বিচ্ছেদ হয়, তার কিছুদিন পরে সে মারিয়া নামের একজনের সাথে ডেট করা স্টার্ট করে। মারিয়ার সাথে যখন সে ডেটিং করতো সেই টাইমে সে একটা টেলিমার্কেটিং কোম্পানিতে সেলস এক্সিকিউটিভ হিসেবে কাজ করতো। সেই টেলিমার্কেটিং কোম্পানিটা বেসিক্যালি ছিল একটা ফ্রড কোম্পানি, কেননা তারা বিভিন্নভাবে মানুষজনের কাছ থেকে মানুষজনকে ইমপ্রেস করে তাদের কাছ থেকে অ্যাকচুয়ালি ফরেন টাকা পয়সা এনে ফরেন এক্সচেঞ্জ মার্কেটে ইনভেস্ট করতো এবং একটা সময় তারা সেই টাকাটা সরিয়ে নিত। মানে এক কথায় মানুষজনকে ইমপ্রেস করতো যেন তারা ফরেন এক্সচেঞ্জ মার্কেটে ইনভেস্ট করে, দেন কিছুদিন পর তারা সেই টাকাটা টেকনিক্যালি সরিয়ে ফেলতো। তো একটা সময় পর দেখা যায় যে এই টেলিমার্কেটিং কোম্পানিটা দেউলিয়া হয়ে যায়। দেউলিয়া হয়ে যাওয়ার পরে মাইকেল সেখান থেকে অ্যাকচুয়ালি কাজ, ওই কোম্পানিতে কাজ ওকে বাধ্য হয়ে ছেড়ে দিতে হয়। সো ওই কোম্পানি থেকে যখন সে বের হয়ে আসে তখন সে চিন্তা করতে থাকে যে আমি নিজে একটা টেলিমার্কেটিং কোম্পানি খুলব। সো যেই ভাবা সেই কাজ, সেই একটা টেলিমার্কেটিং কোম্পানি সে নিজেই চালু করে। বাট সে তার আগের যে টেলিমার্কেটিং কোম্পানিতে কাজ করত তাদের মতোই সে মানুষজনের কাছ থেকে যে ফরেন এক্সচেঞ্জ মার্কেটে তাদেরকে ইনভেস্ট করাতো, দেন সেই টাকা সরিয়ে ফেলতো এবং সেই টাকা সে তার আয়েশ জিন্দগি গুজারিশ করার জন্য অ্যাকচুয়ালি ব্যয় করতো। দেখা যায় যে
সে বেশিরভাগ টাকা পয়সায় গার্লফ্রেন্ডের পেছনে খরচ করত, তারপরে বিভিন্ন ব্র্যান্ডের দামি দামি পোশাক আশাক এগুলো পরতো, হোটেলে গিয়ে টাকা উড়াতো, এইসব করে সে একটা হিসাবে দেখা যায় যে একটা ইয়েতে দেখা যায়, জরিপে দেখা যায় সে $6,000 মতো সে সেক্সোফোন হটলাইনে এই টাকা খরচ করে। মানে সে টেলিমার্কেটিং কোম্পানি থেকে যে টাকাগুলা সে সরিয়ে নিত সেইগুলার মধ্যে $6,000 সে সেক্সোফোন হটলাইনে খরচ করে। এবং এক সময় তাকে এই অবৈধ কাজের জন্য অ্যারেস্ট করা হয়। 2002-তে তাকে অ্যারেস্ট করা হয় ফর আনলাইসেন্স টেলিকমিউনিকেশন ফ্রড। 2002-তে মাইকেলকে অ্যারেস্ট করা হয় তার এই ফ্রড কোম্পানির জন্য এবং মানুষের কাছ থেকে যে বিপুল পরিমাণে টাকা সে হাতিয়ে নিয়েছিল তার জন্য। অ্যারেস্ট করার পর মাইকেল 2 ইয়ার্সের মতো প্রিজনে ছিল। দেন 2005-এ সে প্রবেশনে রিলিজড হয়। তার প্রবেশন পিরিয়ড ছিল 28 ইয়ার্সের। দ্যাট মিনস নেক্সট 28 ইয়ার্স তাকে প্রভিশন অফিসারকে তার অ্যাক্টিভিটিস সম্পর্কে ইনফর্ম করতে হবে। দ্যাট মিনস সে কোথায় যাচ্ছে, কার সাথে মিশতেছে, কোথায় থাকছে, দ্যাট মিনস এভরিথিং তাকে প্রভিশন অফিসারকে মানে ইনফর্ম করতে হবে। আপ টু ডেট 24 আওয়ার্সের যে অ্যাক্টিভিটিস ওর আছে সব কিছুই ওকে প্রভিশন অফিসারকে জানাতে হবে। এবং সে প্রভিশন অফিসারকে না জানিয়ে কোনো জায়গায় ট্রাভেল পর্যন্ত করতে পারবে না। এবং তাকে $2,20,000 মতো রেস্টিটিউশন পে করতে হবে। রেস্টিটিউশন মিনস তাকে ক্ষতিপূরণ হিসেবে মানে $2,20,000 দিতে হবে। তার পক্ষে এই $2,20,000 একবারেই দেওয়া সম্ভব ছিল না, তাই সে ইনস্টলমেন্টে মানে তার এই $2,20,000 রেস্টিটিউশনটা সে ধীরে ধীরে পে করে এবং আগামী 28 ইয়ার্সের মধ্যেই তাকে এই ফুল পেমেন্টটা করতে হবে। জেল থেকে বেরোনোর কিছুদিন পরেই মাইকেল আবার ড্রাগের সাথে ইনভলভ হয়ে যায়। সো তার এই ড্রাগ এডিকশনের কারণে তার সাথে মারিয়ার একটা সেপারেশন হয় কিছুদিনের। তার এই ড্রাগ এডিকশন থেকে বের হয়ে আসার জন্য সে কিছুদিন কাউন্সিলিংও করায় এবং সেই কাউন্সিলিং করানোর কিছুদিন পরই মাইকেল একটা কোম্পানিতে জব শুরু করে, একটা মার্কেটিং কোম্পানিতে। ওই মার্কেটিং কোম্পানিতে জব করা অবস্থায় তার সাথে মারিয়ার মানে আবার রিলেশনশিপ হয় এবং সে এবং মারিয়া 2007-এর জুলাইয়ে বিয়ে করে। আর ওই বছরই সে নিজের একটা মার্কেটিং কোম্পানি চালু করে যার নাম ছিল মেড মিডিয়া। বাট এই কোম্পানিটা ওর আগের যে কোম্পানি ছিল সেটার মতো ফ্রড ছিল না। সে লিগেলি এই মার্কেটিং কোম্পানিটা খুলেছিল। তার এই নতুন কোম্পানিটা খুব ভালোভাবে চলছিল এবং সে একটা গুড অ্যামাউন্ট অফ মানিও এই কোম্পানি থেকে আর্ন করে এবং সে খুব কমফোর্টেবলি তখন লাইফ লিড করছিল। দেন 2008-এর অক্টোবরে মাইকেলের সাথে ডালিয়া মোহাম্মদের সাক্ষাৎ হয় এবং যে সময় মাইকেলের সাথে তার সাক্ষাৎ হয় তখন ডালিয়ার এজ ছিল 26 ইয়ার্স। অ্যাকচুয়ালি সে একজন এসকর্ট ছিল এবং মাইকেলের ওয়াইফ একবার আউট অফ টাউন থাকার সময় সে ডালিয়াকে অ্যাকচুয়ালি বুকিং করে। ডালিয়ার সাথে মাইকেলের মিট হওয়ার পর 1-2 দিন পরই দেখা যায় যে মাইকেল আবার ডালিয়াকে নক দেয়, তাকে বুক করে। বাট এই সময় ডালিয়া মাইকেলের কাছ থেকে কোনো টাকা নেয় না। দ্যাট মিনস উইদাউট এনি পেমেন্ট সে সার্ভিস দিতে আসে। কিছুদিন পর মাইকেলের ওয়াইফ যখন আউট অফ টাউন থেকে বাসায় ফিরে তখন মাইকেল তাকে ডিভোর্সের জন্য ফোর্স করতে থাকে যে না, সে আর এই সম্পর্কটা কন্টিনিউ করতে চায় না, সে অন্য একজনকে পছন্দ করে। সো সে তার ওয়াইফের কাছ থেকে, দ্যাট মিনস মারিয়ার কাছ থেকে সে ডাইভোর্স চায়। এই ঘটনার 2 মাস পর মাইকেল ডালিয়াকে প্রপোজ করে বসে
এবং ডালিয়াকে সে তখন $26,000 একটা এঙ্গেজমেন্ট রিং নিয়ে তাকে প্রপোজ করতে যায়। এখন আমরা ডালিয়া মোহাম্মদকে নিয়ে কিছু জানবো। ডালিয়া মোহাম্মদ 1982 এর 18 অক্টোবর জন্মগ্রহণ করে নিউ ইয়র্কে। সে নিউ ইয়র্কে জন্মগ্রহণ করলেও সে তার দুইজন সিবলিংসের সাথে ফ্লোরিডাতেই বড় হয়। তার বয়স যখন 18 বছর তখন তার প্যারেন্টসদের ডাইভোর্স হয়ে যায় এবং তাদের ডাইভোর্সটা অনেক মেসি ছিল এবং তার বাবার শোনা যায় তার বাবার একজন গার্লফ্রেন্ডও ছিল এবং ডাইভোর্সের পর অ্যাকচুয়ালি ডালিয়ার সাথে তার বাবার খুব তেমন একটা যোগাযোগ থাকে না। সে তার মা এবং সিবলিংসদের সাথেই ফ্লোরিডাতে থাকে। তার বয়স যখন 19 বছর তখন সে একজন সেক্স ওয়ার্কার হিসাবে কাজ শুরু করে এবং বিভিন্ন মেসেজ পার্লারে সে কাজ করে। তার ওয়ার্কিং প্লেস তখন ছিল ফ্লোরিডা এবং ক্যালিফোর্নিয়া। অ্যাকচুয়ালি ক্যালিফোর্নিয়াতে সে যাতায়াত করতো তার ফিয়ন্সির কারণে। তার ফিয়ন্সি ওই ক্যালিফোর্নিয়াতে থাকতো। তো একটা সময় সে তার ফিয়ান্সির সাথে ক্যালিফোর্নিয়াতেই মুভ অন করে এবং মাইকেলের সাথে পরিচয়ের আগেই সে একটা কলেজে কিছুদিন পড়ালেখাও করে এবং একটা সময় সে পড়ালেখা ছেড়ে দেয় এবং সে রিয়েল এস্টেট এজেন্ট হিসাবে কাজ করা স্টার্ট করে। রিয়েল এস্টেট এজেন্ট হিসাবে কাজ করার সময় সে তার ফিয়ান্সিকে বিয়ে করে এবং তাদের সেই বিয়েটা অ্যাকচুয়ালি বেশি দিন টিকেনি। উইথিন 1 ইয়ার দেখা যায় যে তাদের ডাইভোর্স হয়ে যায় এবং ডাইভোর্সের সময় ডালিয়া $40,000 একটা গাড়ি তারপরে অনেক পরিমাণ টাকা পয়সা তার এক্সের কাছ থেকে নিয়ে নেয়। দেন সে আবার ফ্লোরিডাতে তার মা এবং দুই সিবলিংসের কাছে ফিরে আসে। মাইকেল এবং তার ওয়াইফ মারিয়ার ডাইভোর্স সেটেল হয় 28 জানুয়ারি 2008 এবং ওই সেম ডেটে মাইকেল এবং ডালিয়া তাদের টাউন হাউস চলে যায় এবং তখন তাদের সাথে তাদের দুইটা কুকুরও ছিল এবং তার ওখানে যাওয়ার ঠিক 2 দিন পরে তারা বিয়ে করে ফেলে। ডালিয়া এবং মাইকেল তাদের কাছের মানুষদের জানায় যে তাদের এত দ্রুত বিয়ে করার একটাই রিজন ছিল কেননা তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং তারপরে কেমিস্ট্রি টা অনেক বেশি স্ট্রং ছিল। তাদের বন্ডিংটা যদিও তাদের পরিচয় কিছু দিনের বাট তাদের বন্ডিংটা অনেক স্ট্রং ছিল। তাদের আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো ছিল যে কারণে তারা আর দেরি করেনি, তারা দুজন বিয়ে করে ফেলে। তারা দুজন একসাথে পার্টিতে যেতে খুব পছন্দ করতো এবং সবসময় তারা একটা ফেস্টিভ ভাইবে থাকতে খুব বেশি পছন্দ করত। তাদের ক্লোজ পার্সন যাদের সাথে তাদের পরিচয় ছিল তারা সবাই বলতো তারা অ্যাকচুয়ালি মেড ফর ইচ আদার। মাইকেল তখন তার বাসা থেকেই বসে তার বিজনেস রান করতো এবং বিয়ের পর ডালিয়া দেখা যায় অকেশনালি সে রিয়েল স্টেটের কাজ করতো এবং সে প্রচুর পরিমাণে শপিং করতে পছন্দ করত। ডালিয়া বিয়ের পরে সবসময় খুব শপিং তারপরে চিল করে বেড়াতো, যেটা মানে সবারই খুব চোখে পড়ে। আর্লি মার্চ 2009-এ মাইকেল এবং ডালিয়া টাউন হাউসে 10 জনের একটা পুলিশ টিম আসে। তো তারা তখন পুরো বাসাটা সার্চ করে এবং মাইকেল যখন তাদেরকে জিজ্ঞেস করে যে কিসের জন্য তারা মানে তার বাসা সার্চ করতে এসেছে, তখন প্রভিশন অফিসার জানায় যে তার কাছে 3 জন আননোন পার্সন কল দিয়ে জানায় যে মাইকেল পুনরায় আবার ড্রাগ ডিলিংয়ের সাথে ইনভলভ হয়েছে এবং তাদের বাসায় প্রচুর পরিমাণে ড্রাগস আছে। মাইকেল পুলিশ অফিসারদের কথা শুনে খুব বেশি অবাক হয়, কেননা লাস্ট 1 ইয়ার থেকে সে তার জেল থেকে বের হওয়া ঠিক 1 ইয়ার হয়ে গিয়েছে এবং লাস্ট 1 ইয়ারে সে কোনো ধরনের ইলিগ্যাল ড্রাগস তো দূরের কথা, ইলিগ্যাল কোনো কিছুতেই নিজেকে ইনভলভ করে না। সে একদম নিট অ্যান্ড ক্লিন লাইফ লিড করতেছিল। তাই যখন পুলিশ অফিসাররা বলে যে তাদেরকে ফোন দিয়ে জানানো হয়েছে যে মাইকেল ড্রাগ ডিলিংয়ের সাথে ইনভলভ এবং তার বাসায় প্রচুর পরিমাণে ড্রাগস আসছে, তখন সে খুবই অবাক হয়।
মাইকেল জানতো যে জেল থেকে বের হলেও মাঝে মধ্যে পুলিশ অফিসাররা এসে তার বাসা সার্চ করতে পারে, যেটা খুবই নর্মাল। বাট কেউ ফোন দিয়ে তার প্রভিশন অফিসারকে বলেছে যে সে ড্রাগ ডিল করছে বা তার বাসায় ড্রাগ আছে, এই জিনিসটা সে এক্সপেক্ট করেনি। দেন পুলিশ অফিসাররা যখন তার বাসা সার্চ করে তখন তারা কোনো ধরনের ড্রাগ মাইকেলের বাসায় পায়নি। দেন তারা চলে যায়। আবার 16 ডিসেম্বর দেখা যায় পুলিশ স্টেশনে আবার একটা আননোন নাম্বার থেকে কল আসে, এবং তখন কলার একজন মহিলা ছিল, এবং সে পুলিশ অফিসারকে জানায় যে একজন পার্সন ড্রাগ ডিল করতেছে, এবং তার গাড়িটা হচ্ছে একটা গ্রে কালারের শেভি এসইউভি কার। এবং যে ডিটেলটা কারের দেয়া হয়, ওই ডিটেলটা যখন পুলিশ অফিসার চেক করেন তখন তিনি দেখতে পান যে সেটা অ্যাকচুয়ালি মাইকেলেরই কার। তারা তখন মাইকেলকে ফোন করে জানান যে ওনারা মাইকেলের কারটা সার্চ করতে চান। তখন মাইকেল খুব অবাক হয়ে যায়, কেননা কিছুদিন আগে তার বাসায় এসে একদল পুলিশ অফিসার সার্চ করে গিয়েছিল যে তার বাসায় ড্রাগস আছে, কিন্তু তারা কোনো ড্রাগস পায়নি। আজকে আবার ফোন দিয়ে বলতেছে যে তার গাড়িতে ড্রাগস আছে। সো সে অনেক শকড হয়, বাট সে পুলিশ অফিসারদেরকে বলে যে কোনো সমস্যা নেই, আপনারা এসে আমার কার সার্চ করতে পারেন। তো ওই দিন পুলিশ অফিসাররা কার সার্চ করে, এবং এজ ইউজুয়াল সেদিনও পুলিশ অফিসাররা মাইকেলের গাড়িতে কোনো ধরনের ড্রাগস পাননি। তার ঠিক 2 উইকস পরে একদল স্পেশালাইজড নার্কোটিক্স টিম মাইকেলের এবং ডালিয়ার সাথে দেখা করতে একটা শপিং মলে যান। যেই শপিং মলে তখন মাইকেল এবং ডালিয়া শপিং করতেছিল, এবং তারা মাইকেলকে জানান যে মাইকেলের গাড়িটা চেক করতে হবে, কেননা আর একটা আননোন পারসন ফোন দিয়ে তাদেরকে জানিয়েছে যে মাইকেল গাড়িতে ড্রাগস অ্যাকচুয়ালি ক্যারি করছে। তো ওই দিনও মাইকেলের গাড়িটা সার্চ করা হয়, বাট সার্চ করে একটা সময় গাড়ির যে স্পেয়ার টায়ার আছে, স্পেয়ার টায়ারের মধ্যে লুকানো একটা সিগারেটের বাক্সের মধ্যে লুকানো কোকেন পাওয়া যায়। ওই দিন পুলিশ অফিসাররা স্নিফার ডগ ইউজ করেছিল তার গাড়ি সার্চ করার জন্য, এবং একটা সময় গিয়ে যখন গাড়ির স্পেয়ার টায়ার থেকে যখন এই ড্রাগস পাওয়া যায় তখন মাইকেল খুব অবাক হয়ে যায়, কেননা সে বিশ্বাসই করতে পারছিল না যে তার সাথে এগুলা ঘটতেছে। কারণ সে লাস্ট 1 ইয়ার থেকে কোনো ধরনের ড্রাগস ডিলিং, কোনো ধরনের ইলিগেল কোনো কিছুতেই ইনভলভ নেই, বাট তারপরেও কেউ তার পিছু লেগেছে, এবং কয়েকদিন পরই পুলিশকে ফোন দিয়ে তার নামে বিভিন্ন ধরনের কমপ্লেন করছে। বাট এইবার বিষয়টা ছিল ডিফারেন্ট, কেননা এইবার পুলিশ আসলেই তার গাড়িতে কোকেন পায়। কোকেন পাওয়ার পর যখন মাইকেল সেটা জানতে পারে যে তার গাড়িতে কোকেন পাওয়া গিয়েছে, তখন সে খুবই শকড হয় এবং সে খুব কান্নাকাটি শুরু করে, এবং পুলিশ অফিসারদেরকে জানায় যে তার এক্স ওয়াইফ তাদের ডাইভোর্সের জন্য খুব বেশি আপসেট, কারণ সে হুট করে তার ওয়াইফকে ডাইভোর্স দিয়ে দিয়েছিল, তাও অন্য একটা মেয়ের জন্য। সো তার এক্স ওয়াইফ খুব বেশি আপসেট, হয়তো সে এই কাজগুলো করাচ্ছে। তখন সেখানে উপস্থিত একজন লেডি অফিসার অন্যান্য পুলিশ অফিসারদেরকে বলেন যে মাইকেলকে দেখে কোনো অবস্থাতেই মনে হচ্ছে না সে মিথ্যা বলতেছে। তখন সেই লেডি পুলিশ অফিসার মাইকেলের কথা ট্রাস্ট করেন, এবং তিনি অন্যান্য অফিসারদেরকে বলেন যে মাইকেলকে দেখে মনে হচ্ছে না সে মিথ্যা বলতেছে। সো তারা তাকে সেই সময় আর অ্যারেস্ট করেনি। এর কিছুদিন পর আবারও বিভিন্ন অ্যানোনিমাস কল পুলিশ অফিসারদের কাছে আসে, এবং সেখানে দেখা যায় যে কেউ কেউ বলতেছে আমি মাইকেলের প্রতিবেশী, আমি দেখেছি, বা কেউ ফোন দিয়ে বলতেছে যে মাইকেল তার ওয়াইফকে চুল ধরে টেনে হিস্ট্রে বাসার মধ্যে নিয়ে যাচ্ছে। কেউ ফোন দিয়ে বলতেছে যে আমরা অনেক ধরনের নয়েজ, তারপরে চেঁচামেচির আওয়াজ পাই মাইকেলের বাসা থেকে। সো কন্টিনিউয়াস দেখা যায় যে এই ধরনের আননোন নাম্বার থেকে মাইকেলের ব্যাপারে বিভিন্ন ধরনের অভিযোগ নিয়ে পুলিশ স্টেশনে ফোন আসে।
পুলিশ একটা সময় মাইকেলের বাসায় যায় এবং মাইকেল এবং ডালিয়াকে তাদের আলাদা আলাদাভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং মাইকেল এবং ডালিয়া বলে যে তাদের মধ্যে কোনো এক্সট্রিম লেভেলের কোনো ঝগড়া হয়নি, এগুলো টিপিক্যাল হাজব্যান্ড ওয়াইফের যে টুকটাক ঝগড়া সেইগুলাই ছিল। প্রতিবেশী হিসাবে যারা ফোন দিয়ে বলতেছে যে বিষয়গুলা, সেগুলো আসলে অ্যাকচুয়ালি অনেক বাড়িয়েই বলা ছিল, কেননা তাদের মধ্যে ওই রকম এক্সট্রিম লেভেলের কোনো ঝগড়াই হয়নি। এবং ডালিয়ার যে উপর যে ফিজিক্যাল ভায়োলেন্সের কথা প্রতিবেশী ফোন দিয়ে বলেছিল, তখন তারা ডালিয়াকে যখন চেক করে দেখে যে তার শরীরে কোনো শারীরিক আঘাত নেই, তখন তারা অ্যাকচুয়ালি বুঝতে পারে যে এগুলা আননোন নাম্বার থেকে শুধুই মাইকেলের বিষয়ে কল দিয়ে বলা হয়েছে। কারণ ডালিয়ার শরীরে যেহেতু কোনো আঘাতের চিহ্ন নেই, সো এটা থেকে প্রমাণিত হয় যে মাইকেল ডালিয়াকে কোনো ধরনের ফিজিক্যাল টর্চার করেনি। ঠিক ওই দিনে ডালিয়া মাইকেলকে জানায় যে সে প্রেগন্যান্ট। 1 মে ডালিয়া মাইকেল বাহির থেকে যখন বাসায় আসে তখন মাইকেলকে জানায় যে পুলিশ স্টেশন থেকে ফোন আসছে, ডিটেকটিভ বা হার্লি অ্যাকচুয়ালি ফোন দিয়েছেন। ফোন দিয়ে মাইকেলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগের কথা জানান যে এখনও পর্যন্ত অনেক আননোন র্যান্ডম কল আসতেছে, আননোন পার্সনরা র্যান্ডমলি কল করে মাইকেলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ জানাচ্ছে। তখন মাইকেল ডালিয়াকে নিয়ে ডিরেক্ট বন্টন বিচ পুলিশ স্টেশনে চলে যায়। সেখানে গিয়ে যখন সে জানায় যে এই ধরনের একটা কল মারিয়াকে করা হয়েছে, তখন ওই পুলিশ স্টেশন থেকে জানিয়ে দেওয়া হয় যে অ্যাকচুয়ালি হার্লি নামে কোনো ডিটেকটিভই নাই, ওই পুলিশ স্টেশনে এই নামে কোনো ডিটেকটিভই নাই। তো এরপরেও বেশ কিছুদিন এরকম মাইকেলের বিরুদ্ধে পুলিশ স্টেশনে কল দিয়ে, র্যান্ডম কল দিয়ে বিভিন্ন ধরনের অভিযোগ করা হয় যে সে এই ড্রাগসের সাথে মানে তার এখনও ড্রাগ ডিলিংয়ের সাথে সে এখনও ইনভলভ, ওর গাড়িতে ড্রাগ আছে, ওর বাসায় ড্রাগ আছে, এই টাইপের অভিযোগগুলো চলতেই থাকে। সো মাইকেল তখন অ্যাকচুয়ালি ভাবে যে কি মানে কেন এগুলো ওর সাথে হচ্ছে, কেননা সে লাস্ট ফিউ ইয়ার্স থেকে এই ধরনের কোনো কাজের সাথে ইনভলভ না, বাট তাকে কিছু পার্সন, হয়তো সে একজন হতে পারে, হয়তো কয়েকজন হতে পারে, এরকম কিছু মানে কি বলবো, ওর পিছনে লেগে গেছে কিছু মানুষ, যে তারা ফোন দিয়ে এইভাবে ওকে মানে নাজেহাল অবস্থা করতেছে ওর। সো সে আসলে চিন্তায় পড়ে যায় যে আসলে কে এই কাজগুলা করতেছে বা কারা এই কাজগুলা করতেছে। মাইকেল তখন বুঝতেছিল যে কেউ বা কারা মানে অ্যাকচুয়ালি চাচ্ছে না যে সে যেন পিসফুলি লাইফ লিড করে। সো সে এই বিষয়গুলো নিয়ে অনেক আপসেট থাকে। এর কিছুদিন পরে ডালিয়া ওর এক ফ্রেন্ড মুহাম্মদ নামে একজন ফ্রেন্ডের সাথে সে মিট করে। তো ওর সাথে মিট করার সময় ডালিয়া মুহাম্মদকে জানায় যে মাইকেল খুব অ্যাবিউসিভ হাজব্যান্ড এবং ওকে খুব মেন্টালি এবং ফিজিক্যালি টর্চার করে। ও আসলে বুঝতে পারতেছে না যে কিভাবে এই রিলেশনশিপ থেকে বের হয়ে আসতে পারে। তো মুহাম্মদ এগুলো শোনার পর ও ডালিয়ার ব্যাপারে অনেক কনসার্ন, তাই সে পুলিশ স্টেশনে যায়। পুলিশ স্টেশনে গিয়ে জানায় যে ডালিয়াকে এইভাবে মানে মাইকেল টর্চার করতেছে এবং সে খুব ইনসিকিউর ফিল করতেছে মাইকেলের সাথে, মানে থাকার ব্যাপারে সে খুব ইনসিকিউর ফিল করতেছে। সো সে আসলে ডালিয়াকে এই বিষয়টা জানায় না যে সে পুলিশ স্টেশনে গিয়ে এই অভিযোগগুলা করে আসছে, ডালিয়ার হয়ে মানে ও অভিযোগগুলা করে আসছে। এর কিছুদিন পর ডালিয়া এরকম আর্লি মর্নিং প্রায় দেখা যায় যে ও জিমে যায়। সো একদিন এরকম আর্লি মর্নিং অ্যারাউন্ড 6 AM ও জিমে যায়। জিমে যাওয়ার কিছুক্ষণ পরই বন্টন বিচ পুলিশ স্টেশন থেকে ওকে কল দেওয়া হয়। কল দিয়েছিলেন একজন অফিসার ফোন দিয়ে ওকে জানান যে আপনি কি মাইকেলের ওয়াইফ? তখন ডালিয়া বলে যে হ্যাঁ, আমি মাইকেলের ওয়াইফ।
তো উনি তখন বলেন যে একটা খারাপ নিউজ আছে, আপনি এখন যেখানেই থাকেন as soon as possible আপনি আপনার বাসায় চলে আসেন। তো ডালিয়া ইমিডিয়েট ওর মানে জিম থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। বাসায় আসার পর ও দেখে যে ওর পুরাটা বাসা অ্যাকচুয়ালি আমরা বিভিন্ন ইয়েতে সিনেমা বলেন, ওয়েব সিরিজ বলেন, মানে ক্রাইম টাইপের যে মানে সিরিজ আছে, সিনেমা আছে, এগুলোতে আমরা নিশ্চয়ই ক্রাইম সিন কীভাবে মানে ঘিরে রাখা হয় এটা নিশ্চয়ই আমাদের জানা আছে। হলুদ রঙের একটা টেপে লেখা থাকে যে ডোন্ট ক্রস দ্য লাইন সামথিং, এরকম একটা জিনিস লেখা থাকে, ইটস এ ক্রাইম সিন। সো এইরকম হলুদ টেপ দিয়ে ওর পুরাটা বাসা এরকম মানে পুলিশরা একদম ঘিরে রেখেছিল। সো সে এগুলা দেখার পরে পুলিশ অফিসারের দিকে এগিয়ে যায়, গিয়ে জিজ্ঞেস করে যে কি হয়েছে। পুলিশ অফিসাররা তখন বলে যে একটা খারাপ নিউজ আছে, মাইকেলকে কেউ একজন শ্যুট করে মানে চলে গেছে এবং সে স্পট ডেড। তো তো এই কথাটা মানে কমপ্লিট হওয়ার আগেই ডালিয়া খুব কান্নাকাটি স্টার্ট করে দেয় যে মানে ও বিশ্বাসই করতে পারতেছিল না, বারবার বলতেছে নো নো, মানে আই কান্ট বিলিভ ইট, মানে ও মানে বিশ্বাসই করতে পারতেছিল না যে এরকম একটা কিছু হয়েছে। তারপর পুলিশ অফিসার অনেক সান্ত্বনা দিতে থাকেন ওকে। দেন তারা ডালিয়াকে নিয়ে পুলিশ স্টেশনের দিকে রওনা হন। তো পুলিশ স্টেশনে যাওয়ার পর একজন অফিসার ডালিয়াকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকেন এই যে মাইকেলের বিষয়ে। তারপরে কিছুক্ষণ পরই একটা লোককে, কৃষ্ণাঙ্গ একজন লোককে ডালিয়ার সামনে আনা হয়, রুমে আনা হয়, যে রুমে আগে ডালিয়ার কে প্রশ্ন করা হচ্ছিল, ঠিক ওই রুমেই কোয়েশ্চনিং যেখানে করা হচ্ছিল ঠিক ওই রুমেই এনে ডালিয়ার সামনে যখন জিজ্ঞেস করা হয় আর কি ওই লোকটাকে দেখে যে তুমি কি এই লোকটাকে চিনো, তখন ডালিয়া বলে যে না আমি এই পার্সনকে চিনি না। তারপরে জিজ্ঞেস করো তুমি কখনো কি দেখো নাই ওকে, তখন ডালিয়া বলে যে না আমি আসলে এই লোকটাকে চিনতে পারতেছি না। তখন ডালিয়া যখন জানায় যে সে এই লোকটাকে চিনে না, তারপরে ওই লোকটাকে ওনারা এই রুম থেকে সরিয়ে নেন। বেসিক্যালি আসলে এই ধরনের কোনো কোয়েশনিং করা হয় না যে যে পার্সনটা অ্যাকচুয়ালি মেইন ক্রিমিনাল তাকে এরকমভাবে সামনে এনে এরকম জিজ্ঞেস করা হয় না যে ভিকটিমের যে রিলেটিভ বলেন, ওয়াইফ, মাদার, চিলড্রেন, যে কেউ হইতে পারে, তার সামনে এইভাবে এনে অ্যাকচুয়ালি জিজ্ঞেস করা হয় না যে এই পার্সনটা তোমার ইয়েকে খুন করছে, এরকম টাইপের কোনো কিছু করা হয় না। বাট ডালিয়ার বেলায় এই জিনিসটা করা হয়েছে। তো ডালিয়ার বেলা কেন এই জিনিসটা করা হয়েছে এখন আমি এই বিষয়টা ডিসক্লোজ করব। আসলে এই পুরাটা ঘটনাই ছিল পুলিশের সাজানো একটা ঘটনা, এবং তারা কেন এই কাজটা করছে এখন আমি সেই বিষয় নিয়ে বলবো। অ্যাকচুয়ালি ডালিয়া কিছুদিন আগে ওর যে বন্ধু মোহাম্মদের সাথে দেখা করে, তখন সে শুধু ওর হাজব্যান্ড ওকে টর্চার করে এই টাইপের কথাই শুধু বলেনি। ও তখন জানায় যে ও চায় ওর হাজব্যান্ডকে মানে খুন করতে চায়। সো ও নিজে এই কাজটা করবে না, সে কাউকে দিয়ে করাতে চায়। তখন সে মোহাম্মদকে জানায় যে তুমি আমাকে হেল্প করো এই ব্যাপারে। তখন মোহাম্মদ খুব রাগ হয়ে জানায় যে না আমি এই ধরনের কোনো কাজই করতে পারবো না, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট, আমি তোমার বন্ধু হই আর যাই হই এই ধরনের কোনো কিছু করা আমার পক্ষে সম্ভব না। তো সেই দিন মোহাম্মদ রাগ করে ওখান থেকে চলে আসে এবং ওই দিনই ও পুলিশ স্টেশনে যায়। আমি একটু আগে এই জিনিসটা বলেছি যে সে ডালিয়ার ব্যাপারে কনসার্ন, এর জন্য সে গিয়েছে। অ্যাকচুয়ালি সে এই ডালিয়ার যে সিরিয়াসনেস ডালিয়ার মধ্যে দেখেছে যে সে তার হাজব্যান্ডকে খুন করতেই চায় এবং সে এই ব্যাপারে ডিটারমাইন্ড, সে অলরেডি মোহাম্মদকে সেটা জানায়। তো এই জন্য সে
যে পুলিশ স্টেশনে যায়, পুলিশ স্টেশনে গিয়ে পুরা ঘটনাটা জানায় যে ডালিয়া এরকম ওর হাজব্যান্ড অনেক অ্যাবিউসিভ এই টাইপের কথাবার্তা বলতেছে, আর বলছে যে ও ওর হাজব্যান্ডকে খুন করতে চায় এবং আমাকে প্রস্তাব দিয়েছে যে আমি খুন করব, বাট আমি এই প্রস্তাবে ওকে স্ট্রেট না করে দিই, বলছি যে আমি এই ধরনের কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করতে পারবো না। মোহাম্মদ যখন পুলিশ স্টেশনে গিয়ে এই অভিযোগগুলা জানায় যে ডালিয়া এরকম ওর হাজব্যান্ডকে প্ল্যান করতেছে মার্ডার করার, তখন পুলিশরা অ্যাকচুয়ালি মোহাম্মদের সাথে মিলে একটা প্ল্যান করে যে ডালিয়াকে কিভাবে প্রমাণ সহ এই কিভাবে ওকে ধরা যায়, এই এই ধরনের একটা প্ল্যানিং করে। তো তারা তখন মোহাম্মদকে বলে যে তুমি ডালিয়ার সাথে এর মধ্যে দেখা করবা যখন, তখন ওই গাড়ির মধ্যে একটা টেপ রেকর্ডার ওরা সেট করে দিবে, আগে থেকে টেপ রেকর্ডার সেট করা থাকবে এবং সে ডালিয়ার সাথে যে কনভারসেশনগুলো করবে তার সবই ওই টেপ রেকর্ডারে তখন রেকর্ড হয়ে যাবে। তাইলে তখন একটা মানে ওরা একটা প্রুফ পাবে যে না, ডালিয়া এই ধরনের কিছু বলতেছে। সো মোহাম্মদ তখন ডালিয়াকে ফোন দিয়ে জানায় যে সে ডালিয়ার সাথে মিট করতে চায় আবার। তখন ডালিয়া কোনো কিছু চিন্তা না করেই রাজি হয়ে যায়, কারণ ওর তো অলরেডি মোহাম্মদকে বলেছিল যে ওর হাজব্যান্ডকে খুন করতে চায় এবং এই ব্যাপারে মোহাম্মদ তাকে যেন হেল্প করে। সো ডালিয়া অ্যাকচুয়ালি ভেবেছিল যে মোহাম্মদ হয়তো ওই ব্যাপারে কোনো কিছু ওরে বলবে, তার হয়তো মাইন্ড চেঞ্জ হয়েছে, সে হয়তো এখন মানে ওর হাজব্যান্ডকে খুন করার জন্য রাজি হয়েছে, তাই ডালিয়াও না করেনি, মোহাম্মদের সাথে দেখা করতে যায়। তো ওই গাড়িতে বসে মোহাম্মদ এবং ডালিয়া তাদের মধ্যে যে কনভারসেশনগুলো হয়েছিল তা ওই টেপ রেকর্ডারে রেকর্ড হয়ে যায়। রেকর্ড হওয়া টেপ রেকর্ডার থেকে জানা যায় যে ডালিয়াকে মোহাম্মদ কয়েকবারই বলতেছিল যে তুমি ডিভোর্স দিয়ে দিতে পারো, বাট কিসের জন্য তুমি তোমার হাজব্যান্ডকে খুন করবা। কিন্তু ডালিয়া বারবারই বলতেছিল যে সে এই ব্যাপারে ডিটারমাইন এবং সে এই পার্সনকে আসলে খুন করতে চায়, কোনো অবস্থাতেই ও চায় না যে এই পার্সন বেঁচে যাক, ওর এই ব্যাপারে হেল্প দরকার। সো তখন পুলিশ মোহাম্মদের এবং ডালিয়ার যে কনভারসেশনটা হয় ওইটা দেখার পরে ওনারা ডিসিশন নেন যে মোহাম্মদ একজন হিটম্যানকে নিয়ে ডালিয়ার সাথে নেক্সট মিট আপ করবে। তো অ্যাকচুয়ালি ওই হিটম্যান ছিল একজন আন্ডার কভার পুলিশ অফিসার, নার্কোটিক্স অফিসার অ্যাকচুয়ালি। তো সে তখন ওই অফিসারকে নিয়ে ডালিয়ার সাথে দেখা করে এবং ডালিয়াকে পরিচয় করায় দেয় যে ওই হচ্ছে ওই হিটম্যান যাকে ও মানে ওর হাজব্যান্ডের মার্ডার করার জন্য অ্যাপয়েন্ট করতে পারে। সো ডালিয়া তখন ওই হিটম্যানের সাথে কথা বলে সব কিছু ফিক্স করে এবং সে জানায় যে সে অ্যাকচুয়ালি টাকা সে তার পক্ষে দেওয়া সম্ভব না। তো মাইকেল বিভিন্ন সময় ব্যাংক থেকে ওর ওই যে কোম্পানির যে টাকাগুলো, ওর ক্লায়েন্টের যে টাকাগুলো, ওইগুলো ও প্রায় সময় যে ব্যাংক থেকে ও তুলে আনে। সো সে ওই হিটম্যানকে ডালিয়া জানায় যে সে চাইলে ওই টাকাগুলা তখন মাইকেলের কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে। অ্যাকচুয়ালি ডালিয়া মাইকেলের টাকা দিয়ে অ্যাকচুয়ালি চাচ্ছে যে মাইকেলকে খুন করাতে, এটা অনেক হাস্যকর একটা বিষয়। ডালিয়া এবং সেই পুলিশ অফিসার যে কনভারসেশন সেইটাও তখন পুলিশ রেকর্ড করে রাখে, যাকে সে হিটম্যান হিসাবে জানে, অ্যাকচুয়ালি সে একজন পুলিশ অফিসার, অলরেডি আমি সেটা বলেছি। তো ওই ওদের কনভারসেশনটাও তখন পুলিশ মানে করে রাখে, রেকর্ড করে রাখে, কেননা মোহাম্মদ অলরেডি ওদেরকে জানিয়েছিল যে এরকম ডালিয়া প্ল্যান করতেছে তার হাজব্যান্ডকে মার্ডার করার জন্য। বাট ডালিয়া কতটুকু এই ব্যাপারে ডিটারমাইন সেইটাই অ্যাকচুয়ালি পুলিশরা মানে জানতে চাচ্ছিল, তাই তারা ওই হিটম্যান এবং ডালিয়ার যে কনভারসেশন সেইটা রেকর্ড করার পর ডালিয়ার যে ধরনের কথাবার্তা মানে হিটম্যানের সাথে করে, এগুলা থেকেই বোঝা যায় যে সে এই ব্যাপারে একদম সিরিয়াস। তো তারা বেসিক্যালি এইটা একটা প্রুফ হিসাবে তারা পেয়ে যায় যে ডালিয়া আসলেই এগ্রেসিভ ওর হাজব্যান্ডকে খুন করার জন্য। এর সাথে ডালিয়ার কনভারসেশন রেকর্ড করার আরেকটা রিজন হলো এই রেকর্ডিংটা তারা ইনভেস্টিগেশনে কাজে লাগাবে এবং এই রেকর্ডিংগুলার কারণেই অ্যাকচুয়ালি এই কেসটা অনেক স্ট্রংলি মানে হ্যান্ডেল করা যাবে এবং এটা অনেক স্ট্রং একটা প্রুফ।
সো সেটা তারা এই কেস ডালিয়ার বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগের ব্যাপারে আর কি যে পরবর্তীতে যে তার কেস করা হবে সেইখানে কাজে লাগবে, সেই জন্য অ্যাকচুয়ালি এই রেকর্ডিংগুলা পুলিশ করতেছিল। আরও জানায় যে ডালিয়া অ্যাকচুয়ালি এই র্যান্ডম কলগুলা করতেছিল। পুলিশ অফিসাররা ইনভেস্টিগেশন করে জানতে পারে যে এই র্যান্ডম কলগুলা ডালিয়া অ্যাকচুয়ালি তাদের বিয়ের মাত্র 1 মাস পর থেকেই এই কলগুলা সে করতেছিল, যে মাইকেল ড্রাগের সাথে ইনভলভ, এই সেই বিভিন্ন ধরনের অভিযোগ, সেই অ্যাকচুয়ালি সেই আননোন কলার, যেটা পুলিশ পরে একটু অ্যাকচুয়ালি ডিসকভার করে। সো আমরা ফিরে আসি যেদিন মাইকেলকে মার্ডার করা হয়েছিল ওই দিনে। সো ডালিয়াকে আমরা জানি অলরেডি পুলিশ স্টেশনে নেওয়া হয়েছে এবং তার সামনে মাইকেলকে যে মার্ডার করেছে তাকে তার সামনে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে যে সে এই লোকটাকে চিনে কিনা। সো ডালিয়া জানায় যে না, সে এই লোকটাকে কখনোই দেখেনি, সে এই লোকটাকে চিনে না। তো পুলিশরা যেহেতু এই পুরা ঘটনাটাই ডালিয়ার যে তার হাজব্যান্ডকে খুন করার যে একটা মানে ও যে এই ব্যাপারে ডিটারমাইন এবং সে খুন করাতে চাচ্ছে, এই বিষয়টা মানে ওকে যাতে হাতে নাতে ধরতে পারে, সেই জন্য এই পুরা বিষয়টা যেহেতু তারা আগে থেকে প্রি প্ল্যান করেছিল। সো এখানে আমরা আরেকটা বিষয়ও মানে ক্লিয়ার করে দেই আমি, যে আসলে তো যেহেতু এটা প্রি প্ল্যান্ড, সো ডালিয়াকে যে বলা হয়েছিল ওর হাজব্যান্ড মাইকেলকে মারা হয়েছিল, অ্যাকচুয়ালি মাইকেলকে মারা হয় নাই, মানে মাইকেল মার্ডার হয় নাই, ও এখনো অ্যালাইভ। সো কিছুক্ষণ পরে তারা এই ডালিয়ার সামনে মাইকেলকে নিয়ে আসে। মাইকেলকে নিয়ে আসার পর ডালিয়া তো পুরা একদম শকড, বলে ও মাই গড তুমি বেঁচে আছো। মানে পুরা শকড হয়ে যায় ডালিয়া, কারণ ও তো বুঝতেছিল না এখানে কি হচ্ছে। তো ও বারবার মাইকেলকে ডাকতেছিল কাম হিয়ার, বাট মাইকেল বলতেছিল যে না, তোমার সাথে আমার কোনো ধরনের মানে কনভারসেশন করার কোনো ইচ্ছা নাই। সো ডালিয়া বারবার বলতেছিল প্লিজ ইউ কাম হিয়ার, প্লিজ কাম হিয়ার, মানে বারবারই ও মনে হচ্ছিল যেন অর্ডার দিচ্ছে মাইকেলকে যে তুমি আসো, এখানে আসো, আমি ডাকতেছি, তুমি আসো, এরকম একটা বিষয়। মাইকেলকে যখন ডালিয়ার সামনে আনা হয় তার অ্যাকচুয়ালি কিছুক্ষণ আগেই পুলিশরা তখন মাইকেলের বাসায় যায়। ডালিয়া তখন জিমে ছিল, তখন ওরা মাইকেলের বাসায় যায় অ্যাকচুয়ালি। গিয়ে মাইকেলকে বলে যে তোমার ওয়াইফ তোমারকে মার্ডার করার প্ল্যান করতেছে, তুমি কি সেটা জানো? তখন মাইকেল পুরা একদম শকড হয়ে যায়, যে মানে ও এই ধরনের কোনো চিন্তাই করতেছিল না, যে ওর বাসায় ওর ঘরেই ওর শত্রু ছিল, বাট ও কখনোই মানে চিন্তা করে না ওর ওয়াইফ এই ধরনের কোনো প্ল্যানিং করতে পারে। তো ও এতটাই শকড হয়ে গিয়েছিল যে পুলিশ অফিসাররা তখন ওকে বলে যে তুমি একটু বসো, ডিপ ব্রেথ নাও, দেন তোমাকে আমরা মানে এখান থেকে সেফলি নিয়ে যেতে চাচ্ছি, কারণ তোমার ওয়াইফ এরকম তোমার জন্য মার্ডার প্ল্যান করছে। আর তুমি আমাদের সাথে এখন মানে পুলিশ স্টেশনে সোজা যাবা, আর আমরা তোমার ওয়াইফকে ওইখানে নিয়ে যাচ্ছি। পুলিশ স্টেশনে যাওয়ার পর ডালিয়াকে প্রথমে তো বুঝতে দেওয়া হয় নাই যে মাইকেল আসলে জীবিত। পরে যখন ও জানতে পারে যে মাইকেল জীবিত এবং মাইকেলকে ওর সামনে নিয়ে যাওয়া হয়, তখন ও অনেক চেষ্টা করে মাইকেলের সাথে কথা বলার জন্য, বাট মাইকেল কোনো কথা বলতে ইচ্ছুক ছিল না। তাকে তখন আলাদা একটা রুমে নিয়ে ইনভেস্টিগেশন অফিসাররা তাকে বিভিন্ন ধরনের কোয়েশনিং করতে থাকেন, যে তুমি কি কোনোভাবেই বুঝো নাই তোমার ওয়াইফ এই ধরনের কোনো প্ল্যানিং করতেছিল, যে তোমাকে মারার জন্য সে একদম হিটম্যান হায়ার করতে চলে গেছিল। এতটাই সে এগ্রেসিভ এবং এতটাই সে ডিটারমাইন্ড ছিল যে তুমি কি এগুলো ধরনের কোনো কিছু বুঝো নাই। তখন মাইকেল বলে যে না, আসলে আমি তো ভাবতেছিলাম আমার এক্স ওয়াইফ হয়তো জেলাসি থেকে এই কাজটা করতে পারে, অথবা অন্য কেউ চাচ্ছে না যে আমি হ্যাপিলি লাইফ লিড করি, তাই হয়তো আমার পিছু লেগেছে। বাট আমি কখনোই ডালিয়াকে নিয়ে ধরনের কোনো চিন্তাই করি নাই যে সে এরকম কিছু একটা প্ল্যানিং করছে, আমি কখনোই বুঝি নাই। আমি সবসময় চিন্তা করেছি হয়তো অন্য কেউ এই কাজটা করেছে, বাট বাসায় যে আমি আমার শত্রুর সাথে বসবাস করতেছিলাম সেটা আমি জানতাম না। তো কোয়াইট শকিং ছিল অ্যাকচুয়ালি মাইকেলের জন্য এই জিনিসটা। পরে অফিসাররা তাকে
ডালিয়ার বিভিন্ন ফুটেজ দেখায় ডালিয়া কিভাবে মোহাম্মদ নামে তার ফ্রেন্ডের সাথে কিভাবে মানে ওই যে কিভাবে ও মার্ডারের প্ল্যানিং করতেছিল, প্লাসে যখন মোহাম্মদ একজন হিটম্যানের সাথে ডালিয়াকে পরিচয় করায় দিল, তখন ওই হিটম্যানের সাথে ডালিয়ার যে কনভারসেশন, এই সবগুলোর ভিডিও ফুটেজ, অডিও ভিডিও যাই রেকর্ডিং ছিল সবই ওকে শোনানো হয়, দেখানো হয়। এটা ছিল আরেকটা শকিং পার্ট, কারণ ও তখন মানে উইথ প্রুফ তখন ইনভেস্টিগেশন অফিসাররা তাকে তখন এই ফুটেজগুলো দেখাচ্ছিল। তখন অ্যাকচুয়ালি মাইকেল খুব বেশি শকড হয়ে যায়, কারণ ও অতক্ষণ ধরে শুধু শুনছিল পুলিশ অফিসারদের মুখে যে তোমার ওয়াইফ এই ধরনের প্ল্যানিং করেছে, এখন তার সামনে একদম প্রুফ রাখা। সো সে স্বাভাবিক অনেকটাই ভেঙে পড়ে এবং অনেক কান্নাকাটি করে যে মানে ও কখনোই চিন্তা করে না ডালিয়া ওর সাথে এই ধরনের কিছু করতে পারে। অপরদিকে অন্য রুমে যেখানে ডালিয়াকে ইনভেস্টিগেশন অফিসাররা কোয়েশনিং করতেছিল, ওইখানে ডালিয়া যখন মানে বুঝে ফেলে যে পুরো ঘটনাটাই যেহেতু প্রি প্ল্যান করা হয়েছে ওকে ধরার জন্য, যে ওর হাজব্যান্ডকে মানে ও যে মার্ডার করার প্ল্যান করতেছে সেই বিষয়টা ধরার জন্য অ্যাকচুয়ালি এই পুরো নাটকটা সাজানো হয়েছে, তখন সে কান্নাকাটি স্টার্ট করে এবং বারবারই বলতে থাকে আমি এই ধরনের কিছুই করিনি, আমি কখনোই আমার হাজব্যান্ডকে মারতে চাইনি, এই ধরনের কোনো প্ল্যানই আমি করিনি। বাট ইনভেস্টিগেশন অফিসাররা বারবার বলতেছিল আমাদের কাছে প্রুফ আছে তুমি যে এই ধরনের প্ল্যানিং করতেছিলে, সো তুমি এগুলো বলে কোনো লাভ নাই। নেক্সট যে মানে হবে রায় দেয়া হবে সেইটা কোর্টে যে রায় দেয়া হবে সেইটার উপরে ডিপেন্ড করে তোমার কি পানিশমেন্ট হবে সেটা অ্যাকচুয়ালি তখন সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। এখন তুমি যতই বলো না কেন তুমি কিছু করো নাই, আমাদের কাছে প্রমাণ আছে অলরেডি। তারপরে মাইকেলকে যে ভিডিও ফুটেজ, তারপরে অডিও রেকর্ডিং যেগুলা শোনানো হয়েছিল, ঠিক সেম এই ভিডিও রেকর্ডিং অডিও রেকর্ডিংগুলা ডালিয়াকেও শোনানো হয়। এতে ও আরও অনেক মানে খুব বেশি শকড হয়ে যায় যে যে ও তো মানে চিন্তাও করে নাই যে ওর অজান্তে এরকমের কোনো কিছু রেকর্ডিং করা হচ্ছে। তাই সে মানে তখন কি বলবে সে নিজেও জানে না, সে জাস্ট বারবার কান্না করতেছিল আর বলতেছিল আমি এই ধরনের কিছুই করি নাই। বাট পুলিশদের কাছে অলরেডি তার প্রমাণ আছে, তারা সেটা অলরেডি তাকে দেখিয়েছে, তারপরেও সে একই কথা বলতেছিল। ইভেন ডালিয়াকে যখন পুলিশ কাস্টাডিতে নেওয়া হয় তখন সে মাইকেলের সাথে যোগাযোগের চেষ্টা করে, সে মাইকেলকে ইভেন কল দিয়ে মাইকেলকে বিভিন্ন কথা বলে কনভিন্স করা ট্রাই করে। মাইকেল তখন বারবার বলে যে না, আমাকে তো পুলিশরা অলরেডি প্রুফ দেখিয়েছে, সো তোমার এইসব কথা তুমি কান্নাকাটি করে এই যেগুলা বলতেছো সেগুলো আসলে শোনার আমার কোনো দরকারই নাই, কারণ আমি অলরেডি প্রুফ পেয়ে গেছি, আমার সামনে প্রুফ ছিল। এমনও না ওনারা শুধু মুখ দিয়ে বলছে, ওনারা প্রুফ পর্যন্ত দেখাইছে। তাইলে কি করে আমি মানে তোমার কথা বিলিভ করব যে তুমি এই ধরনের কিছু করো নাই, কারণ আমি তোমার ফুল কনভারসেশন শুনছি, তারপরে ভিডিও রেকর্ডিং দেখছি যে তুমি হিটম্যানের সাথে কথা বলতেছো, তুমি তোমার ফ্রেন্ড মোহাম্মদের সাথে আমাকে মানে খুন করার প্ল্যানিং করতেছো, তাইলে কিভাবে আমি তোমার কথা বিলিভ করব। বাট বারবারই ডালিয়া ওকে বোঝানোর চেষ্টা করে তোমাকে যেই ভিডিও ফুটেজগুলো অডিও রেকর্ডিং শোনানো হয়েছে সেইগুলা সেম জিনিস আমাকেও শোনানো হয়েছে, বাট এগুলা সত্য না। বাট এই খুবই হাস্যকর লাগতেছে যে পুরা বিষয়টাই মানে রেকর্ডিং আছে, প্রমাণ আছে, তারপরও ও কীভাবে যে এই কথাগুলা বারবারই মাইকেলকে বলতেছিল যে এগুলা সত্যি না। প্রমাণ যেহেতু আছে অবশ্যই তো সত্যি হওয়ার কথা বিষয়গুলা, বাট ও খুব হাস্যকর একটা মানে কাণ্ড করতেছিল। তখন ও বারবার মাইকেলের সাথে কন্ট্যাক্ট করে এই কথা বলতেছিল যে এগুলা তুমি বিশ্বাস করো না, এগুলা সব ফেক। ইভেন এমন ধরনের একটা কথাও মানে আমি এই কেস নিয়ে যখন স্টাডি করে তখন পাইছি যে ও একটা সময় গিয়ে বলে যে পুলিশরা এই পুরো জিনিসটাই সাজিয়েছে, কেননা এখানে রিয়েলিটি টিভি শোতে এটা প্রচার করার জন্য ওকে ফাঁসানো হয়েছে, এই টাইপের কথা পর্যন্ত বলছে।
তো ডালিয়া লয়ার যিনি উনিও কোর্টে গিয়ে ট্রাই করেছিলেন যে এটাকে একটা রিয়েলিটি টিভি শোর পার্ট হিসাবে প্রুভ করার জন্য। তিনি বারবারই বলতেছিলেন যে মাইকেল এবং ইনভেস্টিগেশন অফিসার যারা এই রেকর্ডিংগুলো করেছে তারা অ্যাকচুয়ালি একসাথে হয়ে এই কাজটা করেছে এবং তার ক্লায়েন্টকে ফাঁসানোর চেষ্টা করতেছে। তারা অ্যাকচুয়ালি রিয়েলিটি টিভি শো করে থাকে। এই যে ডিপার্টমেন্ট ওদের ইনভেস্টিগেশন করতেছিল কেসের, ওই ডিপার্টমেন্ট অলরেডি একটা রিয়েলিটি টিভি শোতে বিভিন্ন ধরনের কেস নিয়ে মানে বিভিন্ন বিভিন্ন ধরনের কেস নিয়ে ওরা আসলে এপিসোড এপিসোড প্রচার করতেছিল। সো ওরা ডালিয়া লয়ার তখন ওইটাকে পুঁজি করে বারবার মানে কোর্টে বলা ট্রাই করতেছিল যে এটাও ছিল রিয়েলিটি টিভি শোর একটা পার্ট এবং ডালিয়াকে অ্যাকচুয়ালি মানে ওনারা এইখানে ফাঁসাচ্ছেন। এটা আসলে এরকম কিছুই ডালিয়া করে নাই, এখানে মাইকেলেরও ইনভলভমেন্ট আছে। পুরা জিনিসটাই আসলে একটা হাস্যকর জিনিস। উনি বারবার যে এই জিনিসটা বলতেছিলেন এটা পুরা জিনিসটাই হাস্যকর। জাজ তখন বলেন যে এখানে তো কোনো প্রমাণ নাই এ ধরনের কোনো কিছু করা হয়েছে, আর রিয়েলিটি টিভি শো তো অন্য বিষয়, এখানে মানে রিয়েলিটি টিভি শোর কোনো কিছুই মানে ইয়ে করা হয় নাই। ডালিয়াকে যখন কোর্টে উঠানো হয় তারপরে বিভিন্ন প্রমাণাদি সহ যখন জুরি বোর্ড ওনারা মানে ওনাদের মতামত প্রকাশ করেন তখন সেই মতামত অনুসারে জাজ তাকে 20 ইয়ার্সের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। এবং এই কেসের রিট্রায়াল হয়েছিল 2016-এ। তখন জাজ ডালিয়াকে হাউস অ্যারেস্ট দেখিয়ে রিলিজ করে দেন আনটিল তার বাচ্চা জন্মানোর পর্যন্ত। দেন এই কেসের আবার রিট্রায়াল হয় 2017-এ। এই কেসের ফাইনাল ট্রায়াল হয় 2017-এ, জুলাই 21, 2017-এ। জাজ ডালিয়াকে 16 ইয়ার্সের কারাদণ্ডে দণ্ডিত করেন এবং ডালিয়ার লয়ার তখন এই রায়ের বিরুদ্ধে আপিল করেন ফ্লোরিডা সুপ্রিম কোর্টে এবং এই আপিলটি 2019-এ রিজেক্টেড হয়ে যায় এবং এই কেসকে মিসট্রায়াল হিসাবে ঘোষণা করা হয়। মিসট্রায়াল হলো এই কেসের মানে কোনো আর ট্রায়াল হবে না, সেটা জাজ ঘোষণা করেন এবং জাজ গ্লেন খেলে ডালিয়াকে 2032 পর্যন্ত লোওয়েল কারেকশনাল ইনস্টিটিউশন ইন ওকালা, ফ্লোরিডাতে থাকার রায় দেন। তো এই পর্যন্তই ছিল আজকের কেস। সবার যদি ভালো লেগে থাকে তাইলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার এই ভিডিওটা লাইক দিতে ভুলবেন না। আশা করি আপনাদের সবার ভালো লাগবে এবং আপনারা সবাই যদি মানে অ্যাপ্রিসিয়েট করেন তাহলে আমি নেক্সটে আরও কিছু ক্রাইম স্টোরি নিয়ে হাজির হব সবার সামনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।